আস্তে আস্তে আলোচনার দিকে এগোই। কারণ আজকে স্যার আমাকে বলেছেন যে পুরোপুরি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অব্দি, ক্রিপ্টো থেকে শুরু করে ইউভিসি অব্দি, ট্রেডিং পুল সময় সবকিছু যেন আমি কভার করতে পারি পুরো টপিক। ঠিক আছে? তো খুব বেসিক ভাবে খুব সিম্পল আমি বোঝাবো, সেগুলো দরকার পড়লে নোট করুন বা ভালো করে শুনুন। ঠিক আছে? একটা শান্ত জায়গায় বসুন বা হেডফোন লাগান এবং শুনুন। শুরু করি। দেখুন, আমরা আজকে টোটাল এই যে ইউবিট শুনছি, ইউএমটি শুনছি, ইউবিজি শুনছি, ইউএসসি শুনছি, বিটকয়েন শুনছি, অনেক কিছু শুনছি। এগুলো শোনার পর কি মনে হয় যে আমরা যে জিনিসটা নিয়ে কি ব্যবসা করছি? গতদিন মিটিং এ আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, বলছি ক্রিপ্টোটা কি স্যার, খায় না মাথায় মাখে? কি হয় ক্রিপ্টোটা দিয়ে? তো খুব ছোট ছোট করে এক্সপ্লেন করব আমি। প্রথমে আগে আমরা জানবো হোয়াট ইজ ক্রিপ্টো। ক্রিপ্টো কথার মানে কি বা ক্রিপ্টো জিনিসটা কি? ঠিক আছে? তো একটু লজিক্যালি আমরা আসবো। ক্রিপ্টো জিনিসটা কি? দেখো, খুব সিম্পল। ক্রিপ্টো হচ্ছে ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট, যাকে নিয়ে আমরা করছি বিজনেস। ইউবিসি কি বা ইউএমটি কি? ইউএমটি or ইউবিট or ইউবিসি ইজ এ বিজনেস অফ ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। তাহলে এখানে দুটো টার্ম ইউজ হচ্ছে, এক হচ্ছে ডিসেন্ট্রালাইজ আর এক হচ্ছে অ্যাসেট। অ্যাসেট মানে কি? সম্পত্তি। ঠিক? তো একটু এবার সম্পত্তি সম্পর্কে জানি। আজকাল অনেকে জিজ্ঞেস করা হয় যে সম্পত্তি বলতে কি বুঝেন? তারা বলে ঘর, বাড়ি, অনেকে তো গাড়িও বলে। গাড়ি নাকি ওনার কাছে সম্পত্তি। ঠিক আছে? গাড়ি, গোল্ড, ল্যান্ড। ঠিক। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করি। হ্যাঁ, অনেকে তো বলে যে আমার ব্যাংকে যেটা এফডি রয়েছে বা পোস্ট হচ্ছে এফডি রয়েছে, সেটাও আমার সম্পত্তি। অ্যাকচুয়ালি সম্পত্তির ডেফিনেশনটা একটু আলাদা স্যার। ঠিক আছে? কোথায় আলাদা? সম্পত্তিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাসেট, দুই হচ্ছে ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। আমরা কি করছি ক্রিপ্টোতে? ডিসেন্ট্রালাইজ অ্যাসেটের বিজনেস করছি। তাহলে এই সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ এই দুটো টার্ম ইউজ করলাম, এই দুটো টার্মের মানে কি? দেখুন, সেন্ট্রালাইজ কথার মানে হচ্ছে যেই সম্পত্তির একের বেশি মালিক থাকে বা একের বেশি কন্ট্রোল থাকে, মানে একটা বেশি সংস্থার কন্ট্রোল থাকে। যেমন যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমরা যদি আইএনআর ইন্ডিয়ান রুপিজের উদাহরণ নিই, সেটাকে যদি আমরা সম্পত্তি হিসেবে ধরি, সেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে সম্পত্তি নয়, মানে ডিসেন্ট্রালাইজ নয়। কেন? কারণ আমরা যে কারেন্সিটা ইউজ করছি সেটার অ্যাকচুয়াল ওনার হচ্ছে রিজার্ভ ব্যাংক বা ভারত সরকার, আমরা বলে চলতে পারি। ঠিক আছে? তো আমরা কি ইউজার, আজকে যদি নোটবন্দি হয়ে যায় আমাদেরকে সেই কারেন্সি গুলো ব্যাংকে ডিপোজিট করে দিতে হবে, মানে আমাদের কোনো ক্ষমতা নেই। ল্যান্ড, আপনার ধরুন রাস্তার ধারে জায়গা রয়েছে, ঠিক আছে, আজকে ভারত সরকার ঠিক করলো ওখানে রেল লাইন লাইন বড় করবে, রাস্তা চওড়া করবে, কিছু একটা করবে। তো ভারতে এই আইনটা রয়েছে যে সরকার যদি চায় তো আপনার কাছে সেই জায়গাটা আইনতভাবে নিয়ে নিতে পারবে। তাহলে সেটাও কি চলে গেল সেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজ কথার মানে কি? ডিসেন্ট্রালাইজ কথার দুটো মানে আছে। প্রথম মানে কি? যে সম্পত্তির একটাই মাত্র মালিক থাকবে, একটা মাত্র মালিক মানে ক্ষমতাও একজনের হাতেই থাকবে। ভালো করে বুঝুন কনসেপ্টটা। আমার কাছে এমন একটা জিনিস রয়েছে যে জিনিসটার মালিকানাও একটা রয়েছে, যার সাথে কোনো কোম্পানির নাম যুক্ত হবে না, যার সাথে কোনো দেশের নাম যুক্ত হবে না, যার সাথে কোনো গভর্নমেন্টের নাম যুক্ত হবে না, যার সাথে কোনো পার্টিকুলার একটা ব্যক্তির নাম যুক্ত হবে না, মানে যার কাছে আছে সে তার মালিক। যেমন যদি আমি ফিজিক্যাল অ্যাসেটের কনসেপ্টে আসি, তো একমাত্র ফিজিক্যাল অ্যাসেট ডিসেন্ট্রালাইজ সেটা হচ্ছে গোল্ড। গোল্ড হোক, সিলভার হোক, সমস্ত যে ক্যাটাগরির জিনিসগুলো রয়েছে সেগুলো সমস্ত হচ্ছে আমাদের কাছে ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল অ্যাসেট। কিভাবে? ধরুন আপনার কাছে যে গোল্ডটা আছে, সেই গোল্ডটা কোনো কোম্পানির, সেটা কোনো কোনো দেশের। আমরা কিরকম শুনি চাইনিজ গোল্ড, জাপানিজ গোল্ড, রাশিয়ান গোল্ড, আমেরিকান গোল্ড, না। টাটা কোম্পানির গোল্ড, বিড়লা কোম্পানির গোল্ড, এরকম কোনো নাম আছে? মোদির গোল্ড, কেজরিওয়ালের গোল্ড, ঠিক আছে, এরকম কোনো নাম আছে? এরকম কোনো নাম আসে না। তাহলে কি? গোল্ড ইজ গোল্ড, আর যেটা যার কাছে আছে সেই তার মালিক এবং তার কাছে ক্ষমতাটাও তার কাছে আছে। আজকে এটা যখন তখন ব্যান হয়ে যাবে না। ভারত সরকার আজকে বলতে পারে গোল্ড ব্যান, কোনোদিন পারবে না বলতে। তো আরেকটা মানে কি দাঁড়াচ্ছে ডিসেন্ট্রালাইজার? আরেকটা মানে দাঁড়াচ্ছে যে কার কাছে সেই সম্পত্তি কতটা আছে তার প্রাইভেসিটাও তার কাছে মেনটেন থাকবে। যেমন আমি আজকে বলছি আমার কাছে কতটা গোল্ড আছে কেউ বলতে পারবে? পারবে না। স্বাভাবিকভাবে আপনাদের কাছেও কতটা গোল্ড আছে আমিও বলতে পারবো না।
তার মানে কি হচ্ছে, এক হচ্ছে ক্ষমতা আমার হাতে থাকছে, দুই হচ্ছে প্রাইভেসিও আমি মেনটেন করতে পারছি। এইটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কথার মানে। তাহলে আমি এতক্ষণ ধরে কি বুঝলাম? অ্যাসেট বুঝলাম, অ্যাসেটের দুটো ভাগ বুঝলাম, এক হচ্ছে সেন্ট্রালাইজ, দুই হচ্ছে ডিসেন্ট্রালাইজ। দু ধরনের অ্যাসেট হয়। এইবার আমি প্রথমে ইন্ট্রোডাকশনে কি বলেছিলাম, যে ক্রিপ্টো ইজ এ বিজনেস অফ ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। আমি এতক্ষণ ফিজিক্যাল অ্যাসেটের কথা বলছি, ঠিক আছে? তো এতক্ষণ আমি ফিজিক্যাল অ্যাসেটের কথা বলছিলাম, এবার ক্রিপ্টো হচ্ছে আমাদের কাছে ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। তাহলে আমাদের কাছে যে ক্রিপ্টোগুলো আমরা ইউজ করছি, ইউবিসি হোক, ইউএমটি হোক, ইউপিট হোক, এগুলো আমরা ডিসেন্ট্রালাইজ, এগুলো আমাদের কাছে ডিসেন্ট্রালাইজ হিসেবে আমরা পেয়েছি। আমাদের যিনি রেসপেক্টেড ক্রিয়েটার রয়েছেন ব্রিজ স্যার, তিনি এগুলোর ওনারশিপ রিঅ্যানাউন্স করে দিয়েছেন। সুতরাং আমাদের কাছে যে অ্যাসেটগুলো পড়ে থাকছে বা অ্যাসেটগুলো আমরা হোল্ড করছি বা স্টেক করছি, এগুলোর দ্বিতীয় কোনো ওনারশিপ নেই, এগুলো সম্পূর্ণ আমরা আমাদের কাছে রাখি, ঠিক আছে? এবার একটু ডিমান্ডের কনসেপ্টে আসি, যে আমরা ক্রিপ্টোই কেন করব, আমরা ক্রিপ্টোই কেন করব, বা গোল্ড যদি ফিজিক্যাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট হয় তাহলে আমরা গোল্ড কেন কিনবো, গোল্ড বাদ দিয়ে কেন ইউবিসি কিনবো, ক্রিপ্টোতেই কেন আসবো? দেখুন, ক্রিপ্টোর আমাদের প্ল্যান প্রেজেন্টেশন দেখবেন এক জায়গায় একটা কথা লেখা আছে, ক্রিপ্টো ইজ এ ফিউচার অফ ফাইন্যান্স। কেন বলুন তো? আপকামিং দিনে না মানুষ চাইবে যে তার সম্পত্তি কতটা কি আছে না আছে সম্পূর্ণ যে প্রাইভেসিটা মেনটেন থাকবে না নিজের কাছে থাকবে। আজকে কিন্তু আপনার টোটাল সম্পত্তির প্রাইভেসি আপনার কাছে নেই। কেন নেই স্যার? কারণ আপনি কতটা সম্পত্তি হোল্ড করছেন গভর্নমেন্ট সবকিছু জানে, সবকিছু জানে। আমরা ভাবি যে ব্যাংক সিকিউর, পোস্ট অফিস সিকিউর। আচ্ছা স্যার, একটা কথা ভাবুন, আপনি যে টাকাটা আপনার কাছে আছেন সেটা প্রথমত সেন্ট্রালাইজ, আপনি যেখানে রাখছেন সেটাও আপনার কাছে সেন্ট্রালাইজ। আপনি ওখানে 10 লক্ষ টাকা আজকে রাখুন, কালকে জমা উইথড্র করতে যান, ব্যাংক বলবে কেওয়াইসি দিন। কেওয়াইসি মানে জানেন? নো ইউর কাস্টমার। ব্যাংক ভুলে যাই আপনি ওর কাস্টমার। তাহলে প্রথমত ক্ষমতাই আমার কাছে থাকছে না, আমারই সম্পত্তি, আমার টাকা, ক্ষমতা আমার কাছে থাকছে না। দ্বিতীয় হচ্ছে একটা মানে থার্ড পার্টি আয়ত্তে আমাকে চলতে হচ্ছে, ক্ষমতা কই আমার? একটা সিম্পল কম্প্যারিজন করছি, আপনারা নিজেরাই আনসার দেবেন, ঠিক আছে? ধরুন আজকে আপনি 10 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন, ঠিক আছে? 10 লক্ষ টাকা ব্যাংকে হোক বা কোনো একটা সেক্টরে ফিক্সড ডিপোজিট করলেন, এফডি যাকে বলছে। তো সেটা করার পর সেটা দ্বিগুণ হতে আমি যতটা নলেজ আছে মোটামুটি 10 বছর সময় লাগে, মোটামুটি 10 বছর সময় লাগে, ঠিক আছে? আর এক হাতে আপনি 10 লক্ষ টাকার গোল্ড কিনছেন, তো গোল্ডও মোটামুটি আমি যতটা জানি, আমি একটা ধরে চলছি যে গোল্ডটাও 10 লক্ষ থেকে 20 লক্ষতে 5 বছর সময় লাগে, ঠিক আছে? থার্ড হ্যান্ডে আমি ক্রিপ্টোর সাথে কম্পেয়ার করব, ভালো করে একটু বুঝবেন। ফার্স্ট হ্যান্ডে আমি কি করলাম, 10 লক্ষ টাকা এফডি করলাম, 10 বছর আগে যে দ্বিগুণ হবে, ঠিক? ভালো করে বুঝবেন এখানে ক্যালকুলেশনটা। অনেকে এখানে ইনফ্লেশন সম্পর্কে হয়তো জানেন, বা যাকে বাংলায় বলে মুদ্রাস্ফীতি, ঠিক আছে? যারা আজকে আইএনআর করবো, ক্যাশ করবো, ক্যাশ করবো, ক্যাশ করবো করে মাথা খারাপ করছে গোটা ইয়েতে কমিউনিটিতে ডলার থেকে, তাদেরকে আমি একটু ছোট্ট একটা রিয়ালিটি বলছি, শুনে অবাক লাগবে যে 2024-এর অক্টোবর থেকে আজকে মার্চ মাস অব্দি ইনফ্লেশন রেট 10% ইন্ডিয়াতে, অলমোস্ট 10%। চলুন আমি 5% ধরে চলছি। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। আমরা ভাবি না জিনিসের দাম বেড়ে যায়, জিনিসের দাম বেড়ে যায়, অ্যাকচুয়ালি জিনিসের দাম বাড়ে না স্যার, আমাদের যে নোটের কারেন্সির ভ্যালুয়েশন যেটা করার জন্য আমরা লাফাচ্ছি মার্কেট, সেটার ভ্যালুয়েশন কমে যায়। মানে 2024-এ যদি আপনার কাছে 100 টাকা থাকে, 2025-এ 5% যদি ইনফ্লেশন ধরি তাহলে সেটা 95 টাকা রেট হয়ে যায়। আরো যদি ভালো করে বলি, যেই কারেন্সিটা, যেই প্রোডাক্টটা আপনি 2024 সালে 100 টাকা দিয়ে কিনতেন, 2025 সালে সেই প্রোডাক্টটা আপনাকে 105 টাকা দিয়ে কিনতে হবে। 5% ইনফ্লেশন বোঝায়। এবার বুঝুন, তো 10 লক্ষ টাকা যেটা আপনি এফডি করলেন, 10 লক্ষ টাকা যেটা আপনি এফডি করলেন, সেই 10 লক্ষ টাকাটা 20 লক্ষ হলো কত দিনে? 10 বছরে। তাহলে প্রত্যেক বছর কি হচ্ছে? 5% করে আপনার মুদ্রাস্ফীতি হচ্ছে। তো 5% করে যদি 10 বছরের মুদ্রাস্ফীতি হয় তাহলে কত হচ্ছে স্যার? 5 10 50 50%। মানে 10 বছর পর আপনি হাতে 20 লক্ষ টাকা তো পেলেন, কিন্তু ওটার ভ্যালুয়েশন কিন্তু 10 লক্ষ টাকায় স্যার থেকে গেল। তো কিভাবে আমরা মার্কেটে বোকা হচ্ছি? সিকিউরিটি,
ব্যাংকে আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, ব্যাংক যদি একবার দেউলিয়া ঘোষণা হয়ে যায়, আপনি সিকিউরিটি মানি হিসেবে 5 লক্ষ টাকা পাবেন। যদি আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ নিচে থাকে, আপনি কিছুই পাবেন না, কিচ্ছু পাবেন না। দ্বিতীয় একটা সিনারিও আমি বলেছিলাম যে 10 লক্ষ টাকা আপনি গোল্ড কিনেছেন স্যার। গোল্ড কিনেছেন মানে আপনার মোটামুটি 5 বছর লাগবে। আমার একটা ছোট প্রশ্ন স্যার, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গোল্ড আছে না? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন কোনো বাড়ি নেই যেখানে ছোট এই একটু দানা মতনও গোল্ড নেই। তাহলে এমন একটা প্রোডাক্ট গোল্ড যার এত বেশি ডিমান্ড, প্রত্যেক ঘরে ঘরে আছে, তাও স্যার ডবল হতে 5 বছর কেন সময় লাগছে? ভালো করে বুঝুন কনসেপ্টটা। প্রথম সিনারিও কি ছিল, 10 বছরে আমি এফডি করলাম, 20 বছরে ডবল পেলাম, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে আমার ভ্যালুয়েশন সেম থাকলো। গোল্ড আমি যখন রাখছি আমার কাছে, গোল্ড 5 বছরে যদি আমি দ্বিগুণ ধরি, ঠিক আছে, তো গোল্ড তো প্রত্যেক ঘরে ঘরে আসছে, তাহলে তো বছর বছর দ্বিগুণ হওয়ার কথা, তা তো হচ্ছে না স্যার। এবার চলে আসি আমি ক্রিপ্টোর কনসেপ্টে। স্যার বিটকয়েন কবে লঞ্চ হয়েছিল? বিটকয়েন লঞ্চ হয়েছে স্যার 2009 সালে। 2009 সালে না জানুয়ারি মাসে মোটামুটি, ঠিক আছে। 2024 সাল অব্দি কত হচ্ছে স্যার? 15 বছর হচ্ছে। বিটকয়েন লঞ্চ কয়েক পয়সা রেটে চালু হয়েছিল, কয়েক পয়সা। চলুন আমি 1 টাকা ধরে চলছি, আমার বুঝতে সুবিধা হবে। আজকে একটা বিটকয়েনের রেট যদি আমি 80 লক্ষ টাকা ধরে চলি, যেহেতু একটু মার্কেট ডাউন গেছে, বেয়ারিশ চলছে, তাহলে স্যার 15 বছরে যে প্রোডাক্টটার দাম 1 টাকা ছিল আজকে 80 লক্ষ টাকা, তাহলে স্যার কত গুণ রিটার্ন দিল? স্যার 80 লক্ষ গুণ রিটার্ন দিয়েছে 15 বছরে, 80 লক্ষ গুণ। আমি একটাও যদি ইনলজিক্যাল কথা বলে থাকি তাহলে বলবেন আমাকে। আমি এখনো আমার নিজের সিস্টেম সম্পর্কে আসিনি, আমি একটু মার্কেট সম্পর্কে সবাইকে একটু রিয়ালিটি ফেস করাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। তো এই যে 80 লক্ষ গুণ রিটার্ন হয়েছে, এটা বেনিফিট কি নিয়েছে? মার্কেট নিয়েছে। তো বিটকয়েন তো স্যার ঘরে ঘরে নেই, তাহলে এখানে বোঝার ব্যাপারটা রয়েছে যে আমরা কেন আস্তে আস্তে রেগুলেশনের সাথে চলবো। Crypto is a revolution, blockchain is a revolution of upcoming time and future of finance. পুরো টেকনোলজিটা চলছে আমাদের ব্লকচেনের উপর। ব্লকচেন একটা টেকনোলজি, অনেকে ব্লকচেন নিয়ে একটু ভুল কনসেপ্ট রয়েছে। এখন যেটা আমরা বর্তমানে আছি ভারতবর্ষে ওয়েব 2.0 তে, ওয়েব 2.0 তে আছি বলে এখনো ভারতবর্ষ সমস্ত জায়গায় ডেটাবেস টেকনোলজি ইউজ হয়। ব্লকচেন হচ্ছে ডেটাবেসের আপগ্রেড ভার্সন। ডেটাবেসে একটা বেসের মধ্যে ডেটা থাকে, ব্লকচেনে থাউজেন্ডস অফ ব্লকস এর মধ্যে সেম ডেটা থাকে। সেখানে যদি কিছু ব্লকস আমার হ্যাকও হয়ে যায় বা ক্র্যাক হয়ে যায়, তাহলে কি হয়, যেহেতু ব্লকস আর ফ্লেক্সিবল কানেক্টেড বাই দ্য চেন, তো সেই ব্লকগুলো ডিস্ট্রয় হয়ে সেই বাকি আদার্স ব্লকগুলো কানেক্টেড হয়ে যায়। মানে আপনার ডেটাকে কেউ যদি হ্যাক করতে চায়, আপনার ক্রিপ্টোকে যদি কেউ হ্যাক করতে চায়, তাহলে তাকে 50,000 1 লক্ষ ব্লক একসাথে হ্যাক করতে হবে, যেটা অলমোস্ট ইম্পসিবল। ব্লকচেন একটা টেকনোলজি যাকে ক্রিপ্টোকারেন্সি ইউজ করে। ব্লকচেনকে অন্য পারপাসে ইউজ করা যায়। ব্লকচেন মানে চেন সিস্টেম ব্যবসা নয়। আমি অনেক জায়গায় শুনতে পাই স্যার আমি ব্লক, আমি লিডার, আমার নিচে যারা কাজ করছে তারা হচ্ছে আমার চেন, এটাকে ব্লকচেন বলে না স্যার। ব্লকচেন হচ্ছে একটা টেকনোলজি। আশা করি বেসিক কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে। এবার তাহলে আমরা কি কি বুঝলাম একটু প্রথম থেকে ছোট করে আবার একটু বলে নিই। প্রথমে আমরা বুঝলাম যে ক্রিপ্টো ইজ এ বিজনেস অফ ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট। সেখানে আমরা অ্যাসেট বুঝলাম, অ্যাসেট দু রকম, সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজের মধ্যে বুঝলাম আমরা কি কি ফিজিক্যাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেট হয়। তারপর আমি বুঝলাম যে আমার ডিজিটাল ডিসেন্ট্রালাইজ অ্যাসেটের কতটা পাওয়ার হয়, যেটা আমরা ব্যাপারটা ভুলভাবে বুঝি, ঠিক আছে। আমরা ক্যাশ করার চেষ্টা করি, আরে স্যার ডলারের ভ্যালুয়েশন অনেক বেশি। আমাদের ইন্ডিয়ান খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আইনারে এতটা পরিমাণ ইনফ্লেশন হচ্ছে, একবার ডলারের দামটা দেখুন। অ্যাসেটের বিজনেসে যখন নেমেছেন একটু ধৈর্য ধরতে শিখুন, প্রত্যেককে বলছি। অ্যাসেট লং টার্মে কোনোদিন লস দেয় না স্যার, কোনোদিন লস দেয় না। আপনি শর্ট টার্মে ভাবতে গেলেই প্যানিক করবেন, সেল করবেন, এই করবেন, লাস্টে গিয়ে 6 মাস পর 1 বছর পর হাত কামড়াবেন, জানি কি ভুল করে ফেললাম, আমি আমার অ্যাসেট বিক্রি করে দিয়েছি। তো আমরা যখন এত সুন্দর একটা প্ল্যাটফর্মে অ্যাসেট পাচ্ছি, আমাদের কাছে অ্যাসেট এতগুলো রয়েছে, আমরা কি যে কারেন্সির এত ইনফ্লুয়েশন হচ্ছে, যার ভ্যালুয়েশন কমে যাচ্ছে, জিনিসের দাম বাড়ছে, আমরা যেটাকে বলি সেটার দিকে বেশি ফোকাস করছি, সলিউশনে ফোকাস করছি।
আমরা যখন ইউএমটিতে যখন প্রথম কাজ শুরু করেছিলাম, আমরা 87 টাকা 88 টাকা রেটে ইউএসডিটি কিনতাম। এখন আমাদের 94-95 টাকাতেও ইউএসডিটি আমাদেরকে কিনতে হয়। তাহলে কি হচ্ছে স্যার, কি হচ্ছে? আমরা কি ওটা আইনারে বেড়েছে, ডলারের দাম বেড়েছে? ডলারের দাম বেড়েছে, তো ডলার হোল্ড করুন, ডলার হোল্ড করুন। এটা আপকামিং টাইমে আপনাকে লাভ দেবে। আইনার হোল্ড করলে আপনাকে লসই দেবে, বছর বছর 5% ইনফ্লেশন। ঠিক আছে, তো বেশি আর সময় দীর্ঘায়িত করব না, আমরা চলে আসবো আমাদের নিজস্ব সিস্টেমের প্ল্যান প্রেজেন্টেশনে। ঠিক আছে, খুব ইজি ভাবে বোঝাবো, বোঝার চেষ্টা করবেন।